শুনছেন বেঙ্গলি স্টোরি স্টেশন। নির্ভেজাল রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং গা ছমছমে ভয়। রাত যতই গভীর হয়, শহরের শব্দগুলো ততই নিঃশব্দে মিলিয়ে যায়। কিন্তু কিছু প্রশ্ন, কিছু অতৃপ্ত কৌতূহল ঠিক ঘুমোয় না। আর ঠিক তেমনি এক রাতে এক মানুষ, এক ঘর আর এক শেষ অপেক্ষা। তার নাম মিস্টার শাসমল। চেহারায়, কথাবার্তায় একেবারে সাদামাটা। শুধু একটি জিনিস তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে, তা হলো তার ভয়ঙ্কর নিঃসঙ্গতা। তিনি কিসের জন্য অপেক্ষা করছিলেন সেই শেষ রাতে? কেন আচমকা তার আচরণ পাল্টে গেল? কেন তিনি একেবারে নিঃশব্দে গুটিয়ে আনলেন নিজের জীবনের পর্দা? আপনি এখন শুনছেন বেঙ্গলি স্টোরি স্টেশন। আপনাকে স্বাগত জানাচ্ছি এক রহস্যগন্ধি মানসিক বিভ্রমের যাত্রায়। আজকের গল্প সত্যজিৎ রায়ের অনবদ্য সাইকোলজিক্যাল থ্রিলার মিস্টার শাসমলের শেষ রাত্রি। তাই চোখ বন্ধ করুন, আলো নিভিয়ে ফেলুন আর ডুবে যান এক অদ্ভুত নিস্তব্ধ মানসিক গোলক ধাঁধায়। তবে মনে রাখবেন, সব ভয় চিৎকার করে আসে না। অনেক ভয় নিঃশব্দে এসে বসে আপনার মাথার পাশেই। মিস্টার শাসমল আরাম কেদারাটায় গা এলিয়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মোক্ষম জায়গা বেছেছেন তিনি, উত্তর বিহারের এই ফরেস্ট বাংলো। এর চেয়ে নিরিবিলি, নিরাপদ, নিরুপদ্রব জায়গা আর হয় না। ঘরটিও বেশ দিব্যি। সাহেবী আমলের মজবুত সুদৃশ্য টেবিল চেয়ার সাজানো, প্রশস্ত খাটে বালিশ বিছানা তকতকে পরিষ্কার। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটিও বেশ বড়। পশ্চিমের জানালাটা দিয়ে ফুরফুরে বাতাস আসছে, আর সেই সঙ্গে আসছে ঝিঁঝিরে একটানা শব্দ। কারেন্ট না থাকলেও কোনো ক্ষতি নেই। কলকাতার লোডশেডিংয়ে কেরোসিনের আলোয় পড়ার অভ্যেস হয়ে গেছে। বাংলোর আলোতে সাদা কাঁচের সেট থাকার ফলে তার কলকাতার আলোর চেয়ে বেশি বলেই মনে হচ্ছে। চিন্তা কি, সঙ্গে বই আছে, গোয়েন্দা উপন্যাস, মিস্টার শাসমলের প্রিয় পাঠ্য। এক চৌকিদার ছাড়া বাংলোয় অন্য কোনো বাসিন্দাও নেই, অর্থাৎ আর কারোর মুখ দেখতে হবে না, কারোর সঙ্গে কথা বলতে হবে না। চমৎকার। কলকাতার ট্যুরিস্ট অফিসে গিয়ে 10 দিন আগে থেকে বলে এসেছিলেন এই বাংলোর কথা। দিন চারেক আগে মিস্টার শাসমল তাদের কাছ থেকে চিঠিতে জানেন যে ঘর বুক করা হয়ে গেছে। অন্তত 3টে দিন এখানে থেকে তারপর অন্য কোথাও যাবার কথা নয় ভাবা যাবে। সঙ্গে তো টাকা আছে যথেষ্ট, মাসখানেক চালিয়ে নেওয়া যাবে অক্লেশে। নিজের গাড়ি আছে সঙ্গে। স্বভাবতই তিনি নিজেই চালিয়ে এসেছেন এই 550 কিলোমিটার পথ। চৌকিদার তার কথা মতো 9:30টায় ডিনার দিয়ে দিল। হাতের রুটি, অড়হরের ডাল, একটা তরকারি আর মুরগির কারি। ডাইনিং রুমেও সাহেবী আমলের চিহ্ন রয়েছে। টেবিল, চেয়ার, চিনেমাটির পাত্র, বাহারের সাইনবোর্ড, সবই সেই কালের। এখানে মশা আছে কি? খেতে খেতে প্রশ্ন করলেন মিস্টার শাসমল। কলকাতায় যে অঞ্চলে তার ফ্ল্যাট সেখানে কোনো মশা নেই, তাই আজ বছর 10 হলেও মশারির অভ্যেসটা একেবারে চলে গেছে। ওটা ব্যবহার না করতে পারলে আরও নিশ্চিন্ত হওয়া যায়। চৌকিদার জানালো যে শীতকালে মশা হয়, তবে এ সময়টা অর্থাৎ এপ্রিলে মশারির দরকার তেমন একটা না হওয়ারই কথা। অবশ্য স্টকে আছে মশারি, সাহেবের দরকার হলে সে খাটিয়ে দেবে। চৌকিদার আরও বলল যে রাতে দরজা বন্ধ করে শোয়াই ভালো। চারিদিকে জঙ্গল, আর কিছু না হোক শিয়ালটাল ঢুকে পড়তে পারে ঘরে।
মিস্টার শাসমল অবশ্য নিজেই ঠিক করেছিলেন যে দরজা বন্ধ করে রাখবেন। খাওয়ার পর ডাইনিং রুম থেকে বারান্দায় বেরিয়ে এসে হাতের টর্চটা জ্বালিয়ে জঙ্গলের দিকে ফেললেন মিস্টার শাসমল। শালগাছের গুড়ির ওপর পড়ল সেই আলো। তারপর আলোটা এদিক ওদিক ঘুরিয়ে দেখলেন কোনো জানোয়ার জাতীয় কিছু দেখা যায় কিনা। চোখে পড়ল না কিছুই। নিস্তব্ধ বন ঝিঁঝি ডেকে চলেছে অবিরাম। এই বাংলোয় কোনো ভূতটুত আছে? হালকাভাবে প্রশ্ন করলেন মিস্টার শাসমল। চৌকিদার খাবার সরঞ্জাম তুলে নিয়ে তার ঘরের দিকেই যাচ্ছিল। সে খালি একটু হেসে জানিয়ে দিল যে সে এখানে ৩৫ বছর আছে। বহু লোক এই বাংলোয় থেকে গেছে, কেউ কোনোদিন ভূত দেখেনি। কথাটা শুনে মিস্টার শাসমল আরও খানিকটা হালকা বোধ করলেন। ডাইনিং রুমের পর একটা ঘর ছেড়েই তার নিজের ঘর, তাই আর খেতে যাওয়ার সময় দরজাটা বন্ধ করেননি। ঘরে ঢুকে বুঝলেন বন্ধ রাখাই ভালো ছিল। এই ফাঁকে কখন না জানি একটা কুকুর ঢুকে পড়েছে। নেড়ি কুকুর, সাদার উপর বাদামি ছোপ, রুগ্ন, হাড়বার করা চেহারা। ভাগ ভাগ, নিকালে আছে। কুকুরটা ঘরের এক কোণে বসে আছে। ধমকেও কোনো কাজ হলো না, যেন এই ঘরেই রাত কাটাবে এমন একটা ভাব নিয়ে সে বসে রইল। কুত্তা, ভাগ ভাগ। এবারে কুকুরটা মিস্টার শাসমলের দিকে দাঁত খিচিয়ে দিল। মিস্টার শাসমল দুপা পিছিয়ে এলেন। ছেলেবেলায় যখন বেগবাগানে থাকতেন তখন একজন প্রতিবেশীর ছেলেকে পাগলা কুকুরে কামড়ায়, ফলে ছেলেটির হয় জলাতঙ্ক। মিস্টার শাসমলের স্মৃতিতে সেটা একটা বিভীষিকার আকার ধারণ করে আছে। দাঁত খিচানো কুকুরের দিকে এগোনার হিম্মত তার আর নেই। আর দৃষ্টি কুকুরের দিকে রেখে মিস্টার শাসমল ঘর থেকে বারান্দায় বেরোলেন। চৌকিদার, ও চৌকিদার। জি বাবু। একবার এদিকে এসো তো। চৌকিদার গামছা দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এলো। আমার ঘরে একটা কুকুর ঢুকেছে, ওটাকে তাড়াও। কুত্তা? কেন, কুকুর নেই নাকি এ তল্লাটে? তুমি আকাশ থেকে পড়লে যে। ঘরে এসো, দেখিয়ে দিচ্ছি। চৌকিদার মিস্টার শাসমলের দিকে একটা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে তার ঘরে ঢুকলো। কাহা হ্যাঁ কুত্তা বাবু? মিস্টার শাসমল ঢুকলেন তার পিছন পিছন। সত্যিই তো, এই ২ মিনিটের মধ্যেই কুকুরটা ভেগেছে। তাও নিশ্চিন্ত হওয়ার জন্য তিনি চৌকিদারকে খাটের তলা এবং পাশের বাথরুমটা একবার দেখে নিতে বললেন। নেহি বাবু, কুত্তা নেহি হ্যাঁ। ছিল, চলে গিয়েছে। মিস্টার শাসমলের নিজেকে যেন একটু বোকা বোকা লাগছিল, তাই চৌকিদারকে ফেরত পাঠিয়ে দিয়ে তিনি আবার আরাম কেদারাটায় বসলেন। প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটা ক্যারামের ঘুঁটি মারার মতো করে জানলা দিয়ে ফেলে দিয়ে দুহাত মাথার উপর তুলে আর ভাঙতে গিয়ে দেখেন কুকুরটা যায়নি, অথবা এরই মধ্যে কুকুর আবার ফিরে এসেছে এবং সেইভাবেই ঘরের কোণে দাঁড়িয়ে আছে। জ্বালাতনের এক শেষ। আজ রাত্রিরে তার নতুন চটিটার দফা রফা করবে। ফেলে রাখা চটির ওপর কুকুরের যে কি লোভ তা মিস্টার শাসমল জানে। তাই মেঝে থেকে বাটার চটিটা তুলে নিয়ে টেবিলের ওপর রেখে দিলেন তিনি। যাই হোক, ঘরের একজন বাসিন্দা বাড়ল। এখন থাকুক, ঘুমানোর আগে আর একটা চেষ্টা করে দেখবেন বেটাকে বিদায় করা যায় কিনা। মিস্টার শাসমল হাত বাড়িয়ে টেবিলে রাখা এয়ারলাইন্স ব্যাগটা থেকে গোয়েন্দা উপন্যাসটা বার করলেন। ভাঁজ করা পাতায় আঙুল ঢুকিয়ে যেই খুলতে যাবেন অমনি তার চোখ গেল কুকুরের কোণের বিপরীত কোণে। সেখানে কখন যে আর একটা প্রাণী এসে আস্তানা গেড়েছে সেটা শাসমল আদৌ টের পাননি। একটা বিড়াল, বাঘের মতো ডোরা কাটা বিড়াল, ঘোলাটে চোখ, তারই দিকে রেখে কুণ্ডলি পাকিয়ে বসে আছে। এরকম বিড়াল কোথায় দেখেছেন মিস্টার শাসমল? হ্যাঁ, মনে পড়েছে। তার বাড়ির পাশেই মুখুজ্জেদের 7টা বিড়ালের একটা ছিল ঠিক ওই রকম দেখতে। একদিন রাত্রে ঘটনাটা মনে পড়ে গেল মিস্টার শাসমল। মাস 6 আগে একদিন রাত্রে বিড়ালের কান্নায় ঘুম ভেঙে গিয়েছিল মিস্টার শাসমলের। তখন মেজাজটা ভালো যাচ্ছিল না তার একেবারে। তার অংশীদার অধীরের সঙ্গে তার আগের দিনই প্রচন্ড বচসা হয়েছে, প্রায় হাতাহাতি পর্যন্ত। অধীর শাসিয়েছে পুলিশের কাছে তার কারচুপি ফাঁস করে দেবে। সেই অবস্থায় ঘুম এমনিতেই ভালো হচ্ছিল না, তার উপরই বিড়ালের কাঁদুনি। আরো আধ ঘন্টা
এই কান্না শুনে আর থাকতে না পেরে একটা ভারী কাঁচের পেপারওয়েট তুলে নিয়ে কান্নার উৎস লক্ষ্য করে মিস্টার শাসমল সজোরে নিক্ষেপ করেন। তৎক্ষণাৎ কান্না থেমে যায়। পরদিন সকালে মুখুজ্জদের বাড়িতে হুলস্থুল কাণ্ড। তাদের সাধের হুলোকে মাঝরাত্রে কে যেন নৃশংসভাবে খুন করছে। মিস্টার শাসমলের খুব মজা লেগেছিল কথাটা শুনে। বিড়াল খুন, সেরকম দেখতে গেলে তো মানুষ হামেশাই খুন করছে। মনে পড়ল একবার বহুদিন আগের ঘটনা। মিস্টার শাসমল তখন কলেজে পড়ে, হোস্টেলে থাকেন। ঘরের দেওয়ালে পিঁপড়ের লম্বা লাইন দেখে একটা খবরের কাগজের টুকরোয় দেশলাই ধরিয়ে সেই লাইনের এ মাথা থেকে ও মাথা জ্বলন্ত কাগজটা একবার বুলিয়ে দিতেই সব কটা পিঁপড়ে একসঙ্গে মরে কুকড়ে দেয়াল থেকে ঝরে পড়েছিল মেঝেতে। পিঁপড়ে খুন। মিস্টার শাসমল রিস্ট ওয়াচের দিকে চেয়ে দেখলেন 10টা বেজে 10। মাসখানেক আগে থেকে মাথায় একটা দপদপানি অনুভব করছিলেন তিনি, সেটা এখন আর নেই। আর মাথা গরম ভাবটা, যেটার জন্য তাকে দিনে 3 বার স্নান করতে হতো, সেটাও আর বোধ করছেন না তিনি। মিস্টার শাসমল বইটা খুলে মুখের সামনে ধরলেন। 2 লাইন পড়ে আবার চোখ চলে গেল বিড়ালটার দিকে। সেটা এরকম ভাবে চেয়ে আছে কেন তার দিকে? না, একা থাকার বাসনা তাকে ত্যাগ করতে হলো। অবশ্য মানুষ তো তিনি একাই, সেটাই ভরসা। রাত্রে এই 2 প্রাণী যদি উৎপাত না করে, তাহলে ঘুম না হওয়ার আর কোনো কারণ নেই। ঘুমটা খুবই দরকার। গত কয়েকটা দিন স্বাভাবিক কারণেই তার ভালো ঘুম হয়নি। ঘুমের বড়ি খাওয়ার আধুনিক বাতিকটাও তার নেই। মিস্টার শাসমল টেবিল থেকে ল্যাম্পটা তুলে বিছানার পাশে ছোট টেবিলটায় রাখলেন। তারপর গায়ের জামা খুলে আলনায় টাঙিয়ে ফ্লাক্স থেকে 1 গ্লাস জল ঢেলে খেয়ে হাতে বই নিয়ে বিছানায় শুয়ে পড়ল। পায়ের দিকে কুকুর, সেটা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে, দৃষ্টি মিস্টার শাসমলের দিকে। কুকুর খুন। মিস্টার শাসমলের বুকের ভিতরে ধড়াস করে উঠল। হ্যাঁ, তা একরকম খুন বই কি। ঘটনাটা মনে পড়ে গেছে। বোধহয় 73 সাল। গাড়িটা তখন সবে কিনেছেন মিস্টার শাসমল। চালক হিসাবে তিনি কিঞ্চিত র্যাশ। কলকাতার ভিড়ে স্পিড তোলা সম্ভব নয়, তাই বোধহয় শহর থেকে বেরোলেই মিস্টার শাসমলের স্পিডোমিটারের কাঁটা তড়তড়িয়ে উঠে যায় উপর দিকে। 70 মাইল স্পিড না ওঠা পর্যন্ত তার মন অতৃপ্ত থেকে যায়। সেই অবস্থায় একবার ন্যাশনাল হাইওয়ে দিয়ে কোলাঘাট যাওয়ার পথে একটা নিরী কুকুর তার গাড়ির তলায় পড়ে। সাদার উপর বাদামি ছোপ। মিস্টার শাসমল তার সত্ত্বেও গাড়ির স্পিড কমান। যে কুকুর খেতে পায় না, যার পাঁজরার হাড় গোনা যায়, তার বেঁচে থেকে লাভ কি? এমন একটা ধারণা মনে এনে অপরাধবোধ লাঘব করতে চেষ্টা করছিলেন, এটাও মনে আছে। কিন্তু এই স্মৃতি তার মনের নিরুদ্বেগ ভাবটাকে একেবারে তছনছ করে দিল। জীবনে যত প্রাণী হত্যা করেছেন তিনি, তার সবগুলোই কি আজ এই ঘরে এসে হাজির হবে নাকি? সেই যে প্রথম পাওয়া এয়ারগান দিয়ে মারা কুচকুচে কালো নাম না জানা পাখি, আর সেবার সেই ঝাড়গ্রামের মামার বাড়িতে থানির দিয়ে। হ্যাঁ, সেটাও এসেছে। জানালার দিকে চোখ যেতেই মিস্টার শাসমল সাপটাকে দেখতে পেলেন। 1.5 হাত লম্বা একটা গোখরো। তার মসৃণ দেহটা জানালা দিয়ে ঢুকে দেয়ালের সংলগ্ন টেবিলটার উপর উঠেছে। এপ্রিল মাসে তো সাপ বেরোয় না, কিন্তু সাপও বেরিয়েছে। সাপের 3 ভাগের 2 ভাগ রয়ে গেল টেবিলের উপর। বাকি 1 ভাগ টেবিল ছেড়ে উঁচিয়ে উঠল ফোনা তোলার ভঙ্গিতে। ল্যাম্পের আলোয় জলজল করছে তার নির্মম নিষ্পলক দুটো চোখ। ঝাড়গ্রামে তার মামার বাড়িতে ঠিক এমনটাই একটা গোকরোর মাথা থেতলে দিয়েছিলেন মিস্টার শাসমল থান ইট মেরে। সেটা ছিল নাকি বাস্তু সাপ, কারোর কোনো অনিষ্ট করেনি কোনোদিন। মিস্টার শাসমল অনুভব করলেন তার গলা একদম শুকিয়ে গেছে। চেঁচিয়ে যে চৌকিদারকে ডাকবেন তারও কোনো উপায় নেই। বাইরে ঝিঝির ডাক থেমে গিয়ে চারিদিকে এক অপার্থিব নিস্তব্ধতা।
হাতঘড়ির কোনো শব্দ নেই, না হলে সেটাও শোনা যেত। একবার মিস্টার শাসমলের মনে হলো তিনি হয়তো স্বপ্ন দেখছেন কোনো। সম্প্রতি দু একবার এরকম হয়েছে অবশ্য। নিজের ঘরে নিজের খাটে শুয়ে হঠাৎ মনে হয়েছে তিনি যেন অন্য কোথাও রয়েছেন। ঘরে অচেনা লোকজন চলাফেরা করছে, অস্ফুট স্বরে কথা বলছে, কিন্তু সেটা তো কয়েক মুহূর্তের জন্য। ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে বোধহয় এরকম হয়। এও একরকম স্বপ্ন, যদিও পুরোপুরি স্বপ্ন নয়। আজ অবশ্য স্বপ্ন দেখছেন না তিনি, নিজের গায়ে চিমটি কেটে বুঝেছেন তিনি জেগেই আছেন। যা ঘটেছে তা সত্যি তার চোখের সামনে ঘটেছে এবং তাকে দেখানোর জন্যই ঘটছে। আরো ঘণ্টাখানেক এইভাবে শুয়ে রইলেন মিস্টার শাসমল। ইতিমধ্যে মশা ঢুকেছে ঘরে। কামড় তিনি অনুভব করেননি এখনো, কিন্তু তারা যে আশেপাশে ঘোরাফেরা করছে সেটা চোখে দেখে এবং কানে শুনেও বুঝছেন। কত মশা মেরেছেন জীবনে তার কি হিসেব আছে? শেষ পর্যন্ত প্রাণীদের দিক থেকে উৎপাতের কোনো ইঙ্গিত না পেয়ে মিস্টার শাসমল খানিকটা নিশ্চিন্ত বোধ করলেন। এবার ঘুমানোর চেষ্টা দিলে কেমন হয়? ল্যাম্পটা কমানোর জন্য হাত বাড়াতেই বাইরে থেকে একটা শব্দ এলো। বাংলোর গেট থেকে বারান্দার সিঁড়ি পর্যন্ত পথটা নুড়ি দিয়ে ঢাকা। সেই পথ দিয়েই কেউ হেঁটে আসছে, তবে চতুষ্পথ নয়, দ্বিপথ। এবারে মিস্টার শাসমল বুঝলেন তার সর্বাঙ্গ ঘামে ভিজে আসছে, আর তার হৃদস্পন্দনের শব্দ তিনি নিজের কানে শুনতে পাচ্ছেন। বিড়াল কুকুরের দৃষ্টি এখনো তার দিকে। মশা গান গেয়ে চলেছে তার কানের পাশে। গোগড়োর ফনা এখনো তোলা। কোনো অদৃশ্য সাপুড়ের অশ্রুত বাঁশির তালে তালে যেন সেই ফোনা দুলছে। পায়ের শব্দ এবার বারান্দায় এগিয়ে আসছে। ফুরুত করে একটা কুচকুচে কালো পাখি জানলা দিয়ে ঢুকে টেবিলে বসল। এই সেই পাখি, তার এয়ার গানের গুলি খেয়ে যেটা পাঁচিল থেকে টুপ করে পড়েছিল পাশের বাড়ির বাগানে। পায়ের শব্দ তার ঘরের দরজার বাইরে থামল। মিস্টার শাসমল জানেন কে এসেছে। অধীর, অধীর চক্রবর্তী, তার পার্টনার। এককালের বন্ধু ছিল, কিন্তু সম্প্রতি পরস্পরে প্রায় কথা বন্ধ হয়ে গিয়েছিল। মিস্টার শাসমলের ব্যবসায়িক কারচুপি অধীর একেবারেই পছন্দ হয়নি। তাকে শাসিয়েছিল পুলিশে ধরিয়ে দেবে বলে। মিস্টার শাসমল উল্টে বলেছিলেন, ব্যবসার ক্ষেত্রে সিধে রাস্তাটা হলো মূর্খের রাস্তা। অধীর সেটা মানেনি। এটা আগে জানা থাকলে কখনোই তাকে অংশীদার করতেন না মিস্টার শাসমল। তিনি বুঝেছিলেন অধীর তার পরম শত্রু। শত্রুর শেষ রাখেননি মিস্টার শাসমল। গতকাল রাত্রে অধীরেরই বৈঠকখানায় দুজনে মুখোমুখি বসেছিলেন। মিস্টার শাসমলের পকেটে রিভলভার। খুনের অভিপ্রায় নিয়ে এসেছেন তিনি। মাত্র 4 হাত দূরে বসে অধীর। অধীরের গলা যখন ভৎসনার সপ্তমে চড়েছে, তখন রিভলভার বার করে গুলি চালান মিস্টার শাসমল। তার হাতে আগ্নেয়াস্ত্র দেখে এককালের বন্ধু অধীর চক্রবর্তীর মুখের অবস্থা কি হয়েছিল সেটা ভাবতে হাসি এলো মিস্টার শাসমলের। খুনটা করার 10 মিনিটের মধ্যেই তিনি গাড়িতে বেরিয়ে পড়েন। রাতটা বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে আজ সকালে এই 10 দিন আগে রিজার্ভ করা বাংলোর উদ্দেশ্যে রওনা দেন। দরজায় আঘাত পড়ল। 1 বার, 2 বার, 3 বার। মিস্টার শাসমল চেয়ে আছেন দরজার দিকে। তার সর্বাঙ্গে কাঁপুনি ধরছে, দম বন্ধ হয়ে আসছে। দরজা খোলো জয়ন্ত, দরজাটা খোলো। আমি অধীর। জয়ন্ত, দরজাটা খোলো। যাকে তিনি গতকাল রাত্রে খুন করে এসেছেন, এই সেই অধীর। একটা কারণে তার মনে সন্দেহ ছিল খুনটা ঠিক হয়েছে কিনা, কিন্তু এখন আর সন্দেহ নেই। ওই কুকুর, ওই বিড়াল, ওই সাপ, ওই পাখি, আর এখন দরজার বাইরে অধীর। সবাই যখন এসেছে মৃত্যুর পরে, তখন অধীরও আসবে, এটাই সঙ্গত। আবার দরজায় ঘন ঘন করাঘাত। মিস্টার শাসমলের দৃষ্টি ঝাপসা, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন
কুকুরটা তার দিকে এগোচ্ছে। বিড়ালের চোখ তার নিজের চোখের এক হাতের মধ্যে। সাপটা টেবিলের পায়া বেয়ে মেঝেতে নামছে তারই দিকে এগোবে বলে। পাখিটা হেসে তার খাটের ওপর বসল। তার বুকে গেঞ্জির ওপর অজস্র পিঁপড়ে এসে হাজির হয়েছে। শেষ পর্যন্ত 2 কনস্টেবলের ঠেলায় দরজা ভাঙল। অধীরবাবুই পুলিশ নিয়ে এসেছেন কলকাতা থেকে। মিস্টার শাসমলের কাগজপত্র থেকে ট্যুরিস্ট ডিপার্টমেন্টের একটা চিঠি বেরোয়। এই বাংলোর রিজার্ভ করার খবর ছিল তাতে। ঘরে ঢুকে মিস্টার শাসমলকে মৃত অবস্থায় দেখে ইন্সপেক্টর সামন্ত অধীরবাবুকে জিজ্ঞেস করলেন তার পার্টনারের হার্টের অসুখ ছিল কিনা। অধীরবাবু বললেন, হার্টের কথা আমি জানি না, তবে ইদানিং ওর মাথাটা বেশ গোলমাল করছিল। যেভাবে টাকাগুলো এদিক থেকে ওদিক করছে আর আমাকে যেভাবে ঠকিয়েছে, সেটা সুস্থ মস্তিষ্ক লোকের পক্ষে সম্ভব নয়। অবশ্যই ওর হাতে রিভলভার দেখে সে ধারণা আমার আরও বদ্ধমূল হয়। সত্যি বলতে কি, ও যখন পকেট থেকে ওটা বার করলো, তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। ও গুলি মেরে পালানোর পর প্রায় 10 মিনিট লেগেছিল আমার সম্বিত ফিরে পেতে। তখনই ঠিক করি এই উন্মাদকে আমি পুলিশের হাতে তুলে দেব। আমি যে খুন হইনি সেটা নেহাতি দৈবক্রমে। মিস্টার সামন্ত ভ্রু কুঞ্চিত করে বললেন, কিন্তু এত কাছ থেকে আপনাকে মিস করলেন কি করে? অধীরবাবু মৃদু হেসে বললেন, কপালে মৃত্যু না থাকলে মানুষ আর কি করে মরে বলুন? গুলি তো আমার গায়ে লাগেনি, লেগেছিল আমার সোফার গায়ে। অন্ধকারে লক্ষ্যভেদ করার ক্ষমতা আর কজনের থাকে? রিভলভার বার করার সঙ্গে সঙ্গেই যে আমার পাড়ায় লোডশেডিং হয়ে যায়। এতক্ষণ শুনলেন মিস্টার শাসমলের শেষ রাত্রি। গল্পটা শেষ হলেও মনে হচ্ছে নাকি একটা অদৃশ্য চাপ এখনো বুকের ভেতর রয়ে গেছে। এমনই হয়, কারণ এটা শুধু একটা গল্প নয়, এ এক মানসিক প্রতিফলন যা আমাদের ভেতরের স্তরগুলোতে ঢুকে পড়ে, যেগুলো আমরা নিজেরাও এড়িয়ে চলি। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, চোখ বন্ধ করে থাকলেও ভেতরের কণ্ঠটা যেন থামে না, যেন কেউ চুপি চুপি বলে যায়, তুমি ঠিক করোনি? আতঙ্ক, এই আতঙ্ক কিন্তু সবসময় বাইরে থেকে আসে না। বেশিরভাগ সময় সেটা জন্মায় আমাদের ভেতরেই। চাপা অপরাধ বোধ, চাপা ভয়, অথবা হয়তো সত্যিকে মুখোমুখি না হওয়ার অভ্যেস থেকে। আপনার কি মনে হয়, মিস্টার শাসমলের এই রাতটা ছিল কেবল একটা দুঃস্বপ্ন, নাকি বাস্তবেরই এক রূপ যার মুখোমুখি হওয়ার সাহস আমাদের সকলের থাকে না? আপনি যদি এই গল্পে নিজেকে কোথাও খুঁজে পেয়ে থাকেন, তবে এই গল্প শুধু শোনা নয়, অনুভব হয়েছে আপনার। আর সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। বেঙ্গলি স্টোরি স্টেশনের পক্ষ থেকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, কিন্তু পরবর্তী গল্পে আবার ফিরব আরও এক নতুন রাতের নতুন মানসিক রহস্যের দরজা খুলে। ততদিন নিজের মনের চোখ খোলা রাখবেন, কারণ ভয় সবসময় বাইরে থেকে আসে না, অনেক সময় সেটা আপনার ছায়া হয়েই পাশে পাশে হাঁটে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পে মিশে থাকুন। গল্প হয়তো বাস্তব থেকে কিছুটা দূরে, কিন্তু নিজের থেকে নয়। ধন্যবাদ।